পিসিএ সাইকেল বোঝানোর সময় আপনি ওই এনজাইমের যে মানে কি বলবো মানে ভেতর মানে স্ট্রাকচার গুলো বলেছিলেন এবং সেখানে রেগুলেটরি সাইট, অ্যাক্টিভ সাইট এগুলো মানে ডিসকাস করেছিলেন। তো আমার প্রশ্ন হচ্ছে যে যখন আমরা লিখবো কোশ্চেন আনসার আকারে হয়তো বললো গ্লাইকোলাইসিস এর মানে কোথায় কোথায় রেগুলেটেড হয় সেই স্টেপ গুলো বলো আর কিভাবে রেগুলেটেড হয় সেইটা বলো, তখন তো আমরা ওই এনজাইম গুলোর নাম দেব আর হচ্ছে মানে ওই এনজাইম গুলো মানে কি কি জিনিস দিয়ে রেগুলেট হয় সেটা বলবো, কিন্তু তখন কি রেগুলেটরি সাইড এই কথাগুলো ডিসকাস করতে হবে ওর মধ্যে? অবশ্যই করতে হবে, তার কারণ হচ্ছে যে একটা জিনিস ধরো তুমি ধরো যে তুমি যেটা বলছো ধরো গ্লাইকোলাইসিসের রেগুলেশন, ঠিক আছে, ফসফোফ্রুক্টোকাইনেজ এনজাইম, হ্যাঁ, ফসফোফ্রুক্টোকাইনেজ এনজাইম ফিডব্যাক ইনহিবিশনে নিজের অ্যাক্টিভিটি কমিয়ে দিচ্ছে। এবার প্রশ্নটা হচ্ছে যদি এটিপি বেশি হয়ে যায় তাহলে কি হচ্ছে না ফসফোফ্রুক্টোকাইনেজ তখন আর ফ্রুক্টোজ 6 ফসফেটকে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেটে কনভার্সন করবে না, কারণ প্রোডাক্ট বেশি। ফলে ফিডব্যাক ইনহিবিশন এই ওয়ার্ডটা মাথায় রাখতে হবে, যেটা এনজাইম সেন্স করছে, কিন্তু এই সেন্সটা কিভাবে করছে তার জন্য আমাকে রেগুলেটরি সাইটের ব্যাপারটা আনতে হবে। কারণ এটিপি যেহেতু একটা সাবস্ট্রেট ফসফোফ্রুক্টোকাইনেজের, ফলে ও যদি অ্যাক্টিভ সাইটে বাইন্ড করে তাহলে তো নর্মাল আমরা ছোটবেলার থেকে না হলেও অ্যাটলিস্ট ক্লাস 11 থেকে পড়েছি যে সাবস্ট্রেট যদি বেশি হয় সেক্ষেত্রে এনজাইমের অ্যাক্টিভিটি বেড়ে যায়, তাই তো? সিম্পল মাইকেলিস মেন্টেন ইকুয়েশন আমরা পড়েছি। তাহলে তো এটা কিভাবে হচ্ছে যে এটিপি যদি অ্যাজ আ সাবস্ট্রেট বাইন্ড করে ফসফোফ্রুক্টোকাইনেজকে, তাহলে তো ফসফোফ্রুক্টোকাইনেজের অ্যাক্টিভিটি বেড়ে যাওয়ার কথা, কিন্তু সেটা হচ্ছে না। তার মানে ইট এই লাইনটা লিখতে বেশি পরিমাণে থাকলে যেটা বলছিলেন রেগুলেটরি সাইটে বসছে অ্যাফিনিটি, হ্যাঁ, যদি একটা অ্যামাউন্টে থাকে অ্যাফিনিটি অ্যাক্টিভ সাইটের বেশি, তাহলে অ্যাক্টিভ সাইটে বাইন্ড করবে। নাও ফলো মাই ওয়ার্ড, বাট ইফ দ্য concentration of ATP crosses a particular threshold, এইভাবে কিন্তু খাতায় লিখতে হবে, if the concentration of ATP crosses a particular threshold so that the active site gets saturated with ATP, now the ATP binds to the regulatory site and allosterically modulates the enzyme, bringing about some conformational changes, thereby inhibiting the enzyme activity. এইটা যদি এই একটা লাইন যদি লিখতে পারো 3 তাহলে কি থ্রেশহোল্ড কনসেন্ট্রেশনের উপর যখন গেল, অ্যাক্টিভ সাইট যখন স্যাচুরেট হয়ে গেল, ফার্দার যে এটিপি সেটা রেগুলেটরি সাইটে বাইন্ড করবে, অ্যালোস্টেরিক্যালি মডিউলেট করবে, কনফরমেশনাল চেঞ্জ করবে, এনজাইম অ্যাক্টিভিটিকে ইনহিবিট করবে। এইগুলো হচ্ছে ভ্যালু পয়েন্ট। তোমার মনে হলো যে একটা ছিল যে হচ্ছে তোমার, আমি একটা জিনিস বলে নি, তোমার মনে হলো যে আমি তো এইটা একটা সেন্টেন্সে আমি লিখতে পারবো না কারণ আমার ইংরেজিতে একটু সমস্যা আছে, অসুবিধা নেই, তুমি খালি স্যাচুরেশন অফ অ্যাক্টিভ সাইট এই কথাটা লিখবে, হ্যাঁ, থ্রেশহোল্ড এটিপি কনসেন্ট্রেশন অ্যাবাভ থ্রেশহোল্ড লিখবে, বাইন্ডিং টু দ্য রেগুলেটরি সাইট লিখবে। এইগুলো কিন্তু আমরা খুঁজি যে এই কথাগুলো লেখা আছে কিনা। অ্যালোস্টেরিক মডুলেশন কথাটা লিখবে, কনফরমেশনাল চেঞ্জ কথাটা লিখবে, ইনহিবিশন অফ এনজাইম কথাটা লিখবে, তাহলেই হবে। মাঝখানের যে ইংরেজি তুমি বাদ দিতে পারো, ওটা নিয়ে কেউ ইন্টারেস্টেড। হ্যাঁ বলো আর কি কোয়েশ্চেন শিল্পা? মানে এই টেকনিক্যাল টার্মগুলো লিখতে হবে তাই তো? হ্যাঁ, মানে ভ্যালু পয়েন্ট আনসারিং, জানো তো যে কোনো আনসার স্কিমে কিছু ওয়ার্ড দিয়ে দেয়া থাকে যে একটা স্টুডেন্ট যদি এই 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 এইগুলো লিখে দেয় তাহলে সে ফুল মার্কস পাবে। তোমরা সবাই পাস করেছো তাই জন্য বলছি, কোয়ান্টাইজেশন অফ চার্জ ফিজিক্সে কেউ যদি লিখে দেয় কিউ ইজ ইকুয়াল টু এন ইনটু ই, সে কিন্তু ফুল মার্কস পাবে 2 এ 2। এইরকম হচ্ছে ব্যাপারটা। হ্যাঁ বলো। হ্যাঁ বলো স্যার, ওই রেগুলেটরি সাইটে এটিপি ছাড়া আর কি কি বসতে পারে? রেগুলেটরি সাইটে এটিপি ছাড়া কি কি বসতে পারে এটা ডিপেন্ড করছে কি হচ্ছে কোন এনজাইমের রেগুলেটরি সাইট সেটার উপর। ইউজুয়ালি
মানে ইউজুয়ালি যেটা দেখা যায় যে এই অ্যালোস্টেরিক রেগুলেটর গুলো ইদার কিছু স্মল মলিকিউল হতে পারে, ধরো জিটিপি হলো, এনএডিএইচ হলো, এক্সেট্রা এক্সেট্রা হতে পারে, আর অনেক সময় প্রোডাক্ট হয়। ঠিক আছে, যে প্রোডাক্ট অফ দ্য রিঅ্যাকশন দে বাইন্ড টু দ্য রেগুলেটরি সাইট এন্ড অ্যালোস্টেরিকলি মডিউলেট দেম। মানে মডিউলেশন মানে কিন্তু সবসময় ইনহিবিশন করবে তা নয়, আমি ওখানেও বলেছি ও অ্যাক্টিভেটও করতে পারে, প্রচুর অ্যালোস্টেরিক অ্যাক্টিভেটর আছে। তার একখানা খুব কমন এক্সাম্পল আছে, তোমরা জানো, সেটা হচ্ছে হিমোগ্লোবিন। তাই তো, একটা অক্সিজেন বাইন্ড করলে ওই তিনটা অ্যাক্টিভিটি বাড়তে থাকে কোঅপারেটিভ, দ্বিতীয় অক্সিজেনটা আরো ইজিলি বাইন্ড করবে, এরকম হতে থাকে। ওকে, তো রেগুলেটরি সাইটে এটা এটা হ্যাঁ কমপ্লিটলি স্যার বুঝতে এনজাইম টু পেরেছি। এনজাইম ভ্যারি করে, তুমি কোন পাথওয়ের কি এনজাইম নিয়ে কাজ করছো সেটার উপর নির্ভর করে। ঠিক আছে, তোমাদের এনজাইম কাইনেটিক্স নিশ্চয়ই আছে, বা আছে না? বায়োলজিক্যাল কেমিস্ট্রিতে এনজাইম নেই, প্রোটিনে এনজাইম এগুলো হ্যাঁ স্যার এনজাইম পড়িয়েছিলেন তো ম্যাডাম, মাইকেলিস মেন্টন ইকুয়েশন গুলো নেই পড়িয়েছিলেন। কি করে হতে পারে? আমি তো দিলাম যে ওই যে ডাবল রেসিপ্রোকাল প্লট, আছে লাইনিয়ার আছে আছে হ্যাঁ, তার হ্যাঁ আমি ওটা আছে স্যার আছে। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা এক্স্যাক্টলি জানি। হ্যাঁ, ভালো করে পড়বে, ওটা খুব ভালো টপিক। আচ্ছা, কে কে পড়িয়েছে এনজাইম? কোন ম্যাডাম পড়িয়েছে? ওটা সায়ন্তনী ম্যাম পড়িয়েছেন। ও এসবি ম্যাম। আচ্ছা, এসবি ম্যাম তো খুব ভালো করে বুঝিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। ম্যাডাম খুব ভালো করে বুঝিয়ে দেন, তাহলে ওটা খুব একেবারে ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ বলো, আর কি কোয়েশ্চেন আছে বলো আমাকে। দেখো আমি তাহলে, স্যার হ্যাঁ বলো বলো বলো। স্যার টিসিএ সাইকেল পড়ছিলাম, তো ওখানে স্যার দেখলাম যে টিসিএ সাইকেলকে বলা হচ্ছে অ্যামফিবলিক পাথওয়ে। হ্যাঁ, তো স্যার অপচিতি আর উপচিতি এই ব্যাপারগুলো স্যার একটু যদি এক্সপ্লেন করে দেন ভালো করে। মানে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে যেটা, একটা হচ্ছে গিয়ে তোমার অ্যানাবলিজম, একটা ক্যাটাবলিজম, তাই তো? হ্যাঁ মানে তাই তো, মানে আমি বাংলা, আমি যদিও বেঙ্গলি টার্ম একটা ভালো জানি তা নয়। তুমি যেগুলো বলছো হোয়াট ডাজ ইট মিন, অ্যানাবলিজম ক্যাটাবলিজম, তাই তো? মানে একটা ব্রেকডাউন হচ্ছে হ্যাঁ আর স্যার, একটা হচ্ছে সিনথেসিস হচ্ছে, ইজ ইট? সিনথেসিস। হ্যাঁ, ইজ ইট। আচ্ছা, কেন এইটাকে বলা হচ্ছে যে অ্যামফিবলিক পাথওয়ে? লেটস দেখো, ফার্স্ট অফ অল হচ্ছে যে পিসিএ সাইকেল লে এমন অনেক প্রোডাক্ট, এমন অনেক কম্পোনেন্টস আছে বেসিক্যালি, যে কম্পোনেন্টস গুলো কিন্তু তোমার বিভিন্ন ক্যাটাবলিক পাথওয়ে থেকে এসেছে। ফর ইনস্টেন্স, আমরা ট্রান্সঅ্যামিনেশন ডিঅ্যামিনেশন করেছি, ঠিক আছে? তাহলে অ্যাসপার্টিক অ্যাসিডের যদি ডিঅ্যামিনেশন হয়, কি তৈরি হয়? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, তাই তো? কিটো অ্যাসিড একটা তৈরি হচ্ছে। গ্লুটামিক অ্যাসিডের যদি ডিঅ্যামিনেশন হয়, মানে ক্যাটাবলিজম, মানে তাহলে যেটা হচ্ছে প্রোটিন বা অ্যামিনো অ্যাসিড ক্যাটাবলিজম, এটার প্রোডাক্টটা হচ্ছে গিয়ে আ কম্পোনেন্ট অফ দিস টিসিএ সাইকেল। আবার বলছি, গ্লুটামিক অ্যাসিডের ধরো যদি ক্যাটাবলিজম হয়, ডিঅ্যামিনেশন হলো, অক্সিডেটিভ ডিঅ্যামিনেশন, অ্যালফা কিটোগ্লুটারেট বা অ্যালফা কিটোগ্লুটারিক অ্যাসিড, দ্যাট ইজ আ কম্পোনেন্ট অফ আওয়ার টিসিএ সাইকেল। ঠিক আছে, তাহলে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে গ্লুকোজ ব্রেকডাউন করলো পাইরুভেট, এই পাইরুভেটটা অ্যাসিটাইল কোয়েতে কনভার্ট হচ্ছে, একটা কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যাচ্ছে, মানে পুরোপুরি ক্যাটাবলিক রিঅ্যাকশন। এই অ্যাসিটাইল কোয়ে, এই অ্যাসিটাইল কোয়ে আবার কি হলো না, আলটিমেটলি অক্সিডাইজ হয়ে গেল, পুরোপুরি ব্রেকডাউন বা ক্যাটাবলিজমের সাহায্যে কার্বন ডাই অক্সাইড। ইজ ইট ওকে? ইজ দ্যাট ওকে নাও? So হ্যাঁ this স্যার। is one part যেখানে আমরা ক্যাটাবলিজমটা দেখি, যে pyruvate that is getting catabolized into acetyl CoA, that is again getting catabolized, ভেঙে যাচ্ছে কার্বন ডাই অক্সাইডে। এবারে সিনথেসিস বা সংশ্লেষ বা অ্যানাবলিজমটা আমরা একটু দেখি, ঠিক আছে? সো you see that this acetyl CoA, it forms again alpha ketoglutaric acid, from which amino acids can be synthesized, like glutamic acid. It synthesizes oxaloacetic acid. অক্সালোঅ্যাসিটিক অ্যাসিডের থেকে কি
কি অ্যানাবলিজমের দ্বারা সিনথেসাইজ করা যায়, সেটা হচ্ছে অ্যাসপার্টিক অ্যাসিড, এবং অ্যাসপার্টিক অ্যাসিডের থেকে আমরা ডেফিনেটলি প্রোটিন সিনথেসাইজ করতে পারছি। নট অনলি দ্যাট, দিস অ্যাসিটাইল কোয়ে, পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোয়ে, নাও ফ্যাটি অ্যাসিডস ক্যান বি actually synthesized from this acetyl CoA. Again you see একটা কম্পোনেন্ট হচ্ছে গিয়ে সাকসিনাইল কোয়ে, সাকসিনাইল কোয়ে থেকে প্রোপানয়েল কোয়ে সিনথেসিস হচ্ছে, সেখান থেকে কিন্তু ফ্যাটি অ্যাসিড সিনথেসিস হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি যে বোথ anabolic and catabolic reactions form part of this TCA cycle, যার জন্য এটাকে কিন্তু আমরা একটা অ্যাম্ফিবলিক পাথওয়ে বলি। অনেক জিনিস সংশ্লেষ হচ্ছে এই টিসিএ সাইকেলের ইন্টারমিডিয়েট দ্বারা, আবার অনেক জিনিস ভেঙে যাচ্ছে ইনটু দিস টিসিএ সাইকেল ইন্টারমিডিয়েট। দ্যাটস ওয়াই উই কল ইট অ্যান অ্যাম্ফিবলিক পাথওয়ে। ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। আর কারোর কোনো কোয়েশ্চেন? আচ্ছা, ইফ নট তাহলে আমরা একটু স্টার্ট করি আজকে। হ্যাঁ, আমরা কিন্তু দেখো স্লাইডস অনেক, অত কিন্তু আমাদের ফোকাস করারও দরকার নেই, অত আমরা জানতেও চাই না। এখানে আমাদের একটু পারপাসফুলি পড়তে হবে যে কি পড়া যেতে পারে। তো So first let's see this. দেখা যাচ্ছে ফিনাইল কিটোন ইউরিয়া, স্ক্রিন দেখা যাচ্ছে তো, আর আমার গলাও নিশ্চয়ই শোনা যাচ্ছে। ওকে, স্ক্রিন এসে গেছে সবার। ফিনাইল কিটোন ইউরিয়া, দেখো ফিনাইল কিটোন ইউরিয়া বেসিক্যালি এটা একটা জেনেটিক ডিসঅর্ডার। এখানে কি হচ্ছে না, এখানে ফিনাইল অ্যালানিন বলে যে অ্যামিনো অ্যাসিড আছে, বডি সেটাকে ইউটিলাইজ করতে পারছে না। ফিনাইল অ্যালানিন কোত্থেকে আসে না, আমাদের যে ডায়েটারি প্রোটিন আমরা যেটা খাচ্ছি, এটা কিন্তু একটা এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড, এটা কিন্তু বডি সংশ্লেষ করে না। এটা ফুডের থেকে আসে। এইবারে এই ফিনাইল অ্যালানিন কি হচ্ছে, টাইরোসিনে কনভার্ট হয়ে যায়। টাইরোসিন ইজ অ্যানাদার অ্যামিনো অ্যাসিড। আবার আমরা ডায়েটারি প্রোটিনের থেকেও টাইরোসিন অ্যামিনো অ্যাসিড পাই। এই ফিনাইল অ্যালানিন যে টাইরোসিনে কনভার্ট হচ্ছে বাই অ্যান এনজাইম ফিনাইল অ্যালানিন হাইড্রক্সিলেজ, যে বা পিএইচ, ফিনাইল অ্যালানিন হাইড্রক্সিলেজ বা পিএইচ। যখন এই এনজাইমটার অ্যাক্টিভিটি আর কি দেখা যায় যে সামহাউ এই এনজাইমটা মিউটেটেড হয়ে গেছে ডিউ টু সাম জেনেটিক ডিফেক্ট, যার জন্য এই এনজাইমটা তার অ্যাক্টিভিটি শো করতে পারছে না, দেন what happens, phenylalanine cannot be converted into tyrosine. তার মানে বডি phenylalanine কে ইউটিলাইজ করতে পারে না। rather this phenylalanine is converted into ketone body. ঠিক আছে, এই কে আবিষ্কার করেছিল, কি হয়েছিল, এইসব নিয়ে আমরা ইন্টারেস্টেড নই, আমরা দেখব না। এইখানে এইটুকুই বোঝার যে ফিনাইলঅ্যালানিন ইজ অ্যান এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড, মানে এটা আমরা খাবারের থেকে পাচ্ছি এবং বডি কিন্তু এটাকে নরমালি প্রডিউস করতে পারছে না। ঠিক আছে, আর এটার যে ডিগ্রেডেশনটা হচ্ছে, সব অ্যামিনো অ্যাসিডের এক্ষুনি আমরা ক্যাটাবলিজমের কথা বলছিলাম, এটার যে ডিগ্রেডেশনটা হচ্ছে সেটা টাইরোসিন পাথওয়ে দিয়ে হচ্ছে। মানে phenylalanine is getting converted into tyrosine by the activity of the enzyme phenylalanine hydroxylase. এখানে একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে আমাদের শরীরে এই যে বিভিন্ন কম্পাউন্ড তৈরি হচ্ছে, তার কিন্তু প্রিকারসার এই ফিনাইলঅ্যালানিন আর টাইরোসিন। যেমনি মেলানিন, আমাদের যে স্কিনের ওপর যে পরতটা আছে পিগমেন্টের মেলানিন, সেটার কিন্তু প্রিকারসার হচ্ছে গিয়ে এই ফিনাইলঅ্যালানিন, ফার্দার টাইরোসিনের থেকে সেটা তৈরি হয়, যেটা আমরা নেক্সট ডিজিজটা পড়তে গিয়ে দেখবো। দ্যাট ইজ ওয়াই দিস কনভার্সন অফ ফিনাইলঅ্যালানিন ইনটু টাইরোসিন ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, অ্যান্ড অলসো essential for synthesis. This phenylalanine and tyrosine is essential for synthesis of thyroid hormone. Thyroid hormone আমরা জানি ট্রাইআইডোথাইরোনিন, টেট্রাইডোথাইরোনিন, neurotransmitters and melanin. Neurotransmitters we know যে there are many মানে signaling, আমাদের যে নিউরাল ট্রান্সমিশন তার জন্য যে স্মল মলিকিউলস ইউজ হয়, আর মেলানিন
তো অবভিয়াসলি আমাদের স্কিনে যে পিগমেন্ট, ঠিক আছে। এইখানে এই জিনিসটা দেখো, ডায়েটারি প্রোটিনের থেকে আমরা কি পাচ্ছি না ফিনাইল অ্যালানিন। এবার ফিনাইল অ্যালানিন হাইড্রক্সিলেজ এনজাইমটা যখন থাকছে তখন কি হচ্ছে না ফিনাইল অ্যালানিন টাইরোসিনে কনভার্ট হয়ে যাচ্ছে। যদি সেটা না থাকে তখন কি হচ্ছে, এই ফিনাইল অ্যালানিন কিন্তু কিটোন বডি তৈরি করছে, ঠিক আছে। ফিনাইল কিটোন ইউরিয়া মানে কিটোন বডি আমাদের ইউরিনের থ্রু দিয়ে কিটোন বডি এক্সক্রিট হচ্ছে। ফিনাইল অ্যালানিন যখন টাইরোসিনে ভাঙতে পারছে না ডিউ টু any mutation in the enzyme encoding for the due to a mutation in the gene encoding for phenylalanine hydroxylase, সেখানে কোনো মিউটেশন হয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে ফিনাইলঅ্যালানিন টাইরোসিনে কনভার্ট হচ্ছে না, ও কি করছে কিটোন বডি তৈরি করছে। কোন কিটোন বডি? সেটা হচ্ছে গিয়ে ফিনাইল পাইরুভিক অ্যাসিড। বোঝা গেল? এবার এই টাইরোসিন থেকে যেটা দেখা যাচ্ছে যে মেলানিন তৈরি হচ্ছে, থাইরয়েড হরমোন তৈরি হচ্ছে, ডোপামিন। ডোপামিন আমরা জানি যে আমাদের যদি কোনো মেন্টাল ডিসঅর্ডার হয় বা প্রেশারের জন্য এটা দেয়া হয়। দিস ইজ আ নিউরো ট্রান্সমিটার, এটা নিউরো ট্রান্সমিশন মানে সিগন্যাল ট্রান্সডাকশন ইন দ্য নিউরন, তাতে এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, ইম্পর্টেন্ট রোল প্লে করে। যদি আনমেটাবোলাইজ থাকে তার মানে যে ফিনাইলঅ্যালানিন টু টাইরোসিন কনভার্ট হচ্ছে না ডিউ টু দ্য ল্যাক অফ ফিনাইলঅ্যালানিন হাইড্রোক্সিলেজ, তখন কি হচ্ছে যে ফিনাইলঅ্যালানিন কিন্তু ফিনাইল কিটোন বডি তৈরি করছে। হ্যাঁ, আর এখানে আমরা দেখছি যে ক্লাসিক্যালি যেটার ব্যাপারে আমরা পড়বো যে ক্লাসিক ফিনাইল কিটোন ইউরিয়া কিন্তু হচ্ছে গিয়ে যে ফিনাইলঅ্যালানিন হাইড্রোক্সিলেজ হয় কমপ্লিটলি বা অনেকটাই ডেফিসিয়েন্ট, যার জন্য ফিনাইলঅ্যালানিন টাইরোসিনে কনভার্ট হচ্ছে না। যদিও এটা কিন্তু অন্যান্য অনেক ভ্যারিয়েন্টও আছে, মানে শুধু যে এই জিনটার জন্যই হয় তা না, অন্যান্য অনেক ভ্যারিয়েন্টও আছে। লেটস নট ফোকাস অন দ্যাট। তো এখানে কি হচ্ছে যে ফিনাইল কিটোন ইউরিয়া কেন হচ্ছে, মিউটেটেড জিন ফর পিএইচ বা ফিনাইলঅ্যালানিন হাইড্রোক্সিলেজ এনজাইম, এটা ডিউ টু ডিফেক্ট ইন দ্য বায়োসিনথেসিস অফ কোফ্যাক্টর টেট্রাহাইড্রোপ্টেরিন, এই টেট্রাহাইড্রোবায়োপ্টেরিন, ঠিক আছে। বা যে এটার যে কোফ্যাক্টর, ঠিক আছে, টেট্রাহাইড্রোবায়োপ্টেরিন বা BH4, সেটার বায়োসিনথেসিস বা সংশ্লেষ হচ্ছে না। কেন না এই যে পিএইচ এর যে জিনটা, ঠিক আছে, এইটা ক্রোমোজোম 12 এ রয়েছে, এটার কোনো একটা মিউটেশন হচ্ছে। এইটা এই জন্য বললাম যে যদি এই জিনিসটাকে ডায়েটে সাবস্টিটিউট করা যায়, মানে কোফ্যাক্টরটাকে খাবারের মাধ্যমে দেয়া যায় টেট্রাহাইড্রোবায়োপ্টেরিন, তাহলে কিছুটা টেক কেয়ার করা যায় এই ফিনাইল কিটোন ইউরিয়া। আচ্ছা, ফিনাইল কিটোন ইউরিয়া ইউজুয়ালি এই যে জিনিসটা দেখো, এই যে ফিনাইলঅ্যালানিন, এটা এই ফিনাইলঅ্যালানিন হাইড্রোক্সিলেজ এটাকে টাইরোসিনে কনভার্ট করছে, ঠিক আছে। কিন্তু সেটা যখন হয় না এই এনজাইমটার ফাংশন, তখন এই প্রবলেমটা কিন্তু হচ্ছে। এবারে এইটা যখন কি হচ্ছে, ফিনাইলঅ্যালানিন এবং ফার্দার যে কিটোন বডিজ গুলো তৈরি হচ্ছে ফিনাইল পাইরুভিক অ্যাসিড, সেগুলো আস্তে আস্তে কি জমতে শুরু করে ব্লাডে এবং ডিফারেন্ট বডি টিস্যুতে। হ্যাঁ, এইখানে দেখো যে ক্রোমোজোম 12 এ এই ফিনাইলঅ্যালানিন হাইড্রোক্সিলেজ জিনটা আছে। এবারে অতিরিক্ত যখন হয়ে যায়, ঠিক আছে, তখন কিন্তু মানে আমাদের ব্লাডে বা টিস্যুজে যখন অতিরিক্ত ফিনাইল পাইরুভিক অ্যাসিড বা অন্য ফিনাইল ইয়েগুলো তৈরি হয়, কিটোন বডিজ তৈরি হয়, তখন কিন্তু এগুলো আমাদের ইয়ের জন্য খুব টক্সিক হয়ে যায়। ওকে, তো এক্সেস লেভেলস অফ দিস ফিনাইলঅ্যালানিন or phenyl ketone bodies, like phenyl pyruvic acid becomes toxic for our cells. হ্যাঁ, এমনিতে নর্মালি ব্লাডে ফিনাইলঅ্যালানিনের যে লেভেলটা থাকা উচিত সেটা হচ্ছে 1 mg/dl, মানে 1 mg/100 ml। ওকে, কিন্তু দেখা যাচ্ছে যে ক্লাসিক পিকে ইউ যে কেসগুলো মানে ফিনাইল কিটোন ইউরিয়ার কেসগুলোয়
এটা 6 থেকে 80 mg per 100 ml অফ ব্লাড হয়ে যায়। হ্যাঁ, ইউজুয়ালি দেখা যায় যে 30 mg per 100 ml অফ ব্লাড পার ডেসিলিটার তার থেকে বেশি কনসেন্ট্রেশনে থাকে। তো দিস ইজ হাইলি ডেঞ্জারাস। কি হলো? এক মিনিট, some issue. Just a minute. Respond question. হোল্ড অন, হোল্ড অন। যাই হোক, যতক্ষণ স্লাইড না আসে আমি এমনি বলে দিচ্ছি। দেখো, দ্য বিগেস্ট প্রবলেম উইথ ফিনাইল কিটোন ইউরিয়া সেটা হচ্ছে যে মেন্টাল রিটার্ডেশন। কারণ এইগুলো যখন সেলে জমে, ঠিক আছে, ইট লিডস টু ইট ইজ দিস ফিনাইল কিটোন বডিজ দে আর ভেরি টক্সিক। তো এই টক্সিসিটির জন্য যেটা হচ্ছে, যা বাবা একেবারে মেন্টাল রিটার্ডেশনের স্লাইডটাই চলে এলো। কিন্তু সমস্যাটা যেটা হচ্ছে যে বার্থের থেকে, মানে যখন একটা বাচ্চা জন্মাচ্ছে তখন থেকে কিন্তু এটা বোঝাটা খুব ডিফিকাল্ট। কারণ অ্যালবিনিজমের ক্ষেত্রে যেটা সুবিধাটা আছে সেটা হচ্ছে যে সঙ্গে সঙ্গে লোকে বুঝতে পারে যে এইটা 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 সমস্যা হচ্ছে, কারণ সেখানে একটা ফিজিক্যাল ম্যানিফেস্টেশন আছে। এই যে এখানে আমরা ছিলাম 30-এর বেশি দেখা যায়। এই ফিনাইল কিটোনিউরিয়া যেটা দেখা যাচ্ছে, মানে ক্লাসিক ফিনাইল কিটোনিউরিয়া যেটা হচ্ছে, হ্যাঁ, সেটা হচ্ছে গিয়ে এই অতিরিক্ত মাত্রায় আর কি আহ মানে ফিনাইল অ্যালানিন ব্লাডে জমে যাচ্ছে ডিউ টু দিস ইনঅ্যাক্টিভিটি অফ দ্য এনজাইম ফিনাইল অ্যালানিন হাইড্রক্সিলেজ। ঠিক আছে, এইগুলো মেনলি দেখা যায় যে ওরিয়েন্টাল বা কাউকেশিয়ান পিপল, আমাদের মধ্যে কিন্তু কিছু ইন্ডিয়ায় কিন্তু কিছু আছে, মানে ওরিয়েন্টাল বা কাউকেশিয়ান পিপলের কিন্তু যে একেবারে কনসেন্ট্রেশন নেই তা নয়, তাদের মধ্যে মেনলি দেখা যায়, বাট খুব যে প্রমিনেন্ট তা নয়। মোটামুটি একটা কেস 10,000 থেকে 20,000 বার্থের মধ্যে দেখা যায়। কিন্তু যদি আমেরিকান বা আফ্রিকান মানে যারা আছে আর কি, তো তাদের মধ্যে কিন্তু অত না, মানে নেগ্রয়েডদের মধ্যে কিন্তু অত নেই ব্যাপারটা। এবং আমরা যারা, আমরা তো হচ্ছে আমরা নিজেদেরকে আর্য বলি, বাট আমরা তো আর্য নই, উই আর ব্র্যাকিকেফালস। ব্র্যাকিকেফালস এর মধ্যেও কিন্তু এই সমস্যাটা সেইভাবে দেখা যায়। মানে দিজ আর লিনিয়েজেস, তোমরা যদি ভবিষ্যতে কেউ অ্যানথ্রোপোলজি পড়ো বা তোমরা জুলজি পড়ো তোমরা জানো যে দিজ আর ডিফারেন্ট লিনিয়েজেস। এখন যে মানুষ ডিফারেন্ট লিনিয়েজেস আছে, মোগলয়েড, নেগ্রেলস, ওরিয়েন্টালস, কাউকেশিয়ানস, তারপর হচ্ছে কি ব্র্যাকিকেফাল। ওকে, ব্র্যাকি ব্র্যাকি মানে ছোট, কেফাল মানে কপাল। ওকে, আচ্ছা যাই হোক,
এইটা যেটা ব্যাপার হচ্ছে এইটা কিন্তু অটোজোমাল রিসেসিভ একটা ডিসঅর্ডার, মানে ফিনাইল ক্লাসিক ফিনাইল কিটোনিউরিয়া বা হাইপার ফিনাইল অ্যালানিনেমিয়া যেটাই বলো, মানে হাইপার ফিনাইল অ্যালানিনেমিয়া হলো অতিরিক্ত ফিনাইল অ্যালানিন ব্লাডে। আমি যেটাই বলছি যে শুধু যে এই এনজাইমটার জন্যই হচ্ছে হাইপার ফিনাইল অ্যালানিনেমিয়া তা নয়, দেয়ার আর আদার কজেস অফ ওয়েল, বাট উই ডোন্ট ওয়ান্ট টু ডিসকাস দ্যাট। আমরা পার্টেনিং টু অ্যামিনো অ্যাসিড মেটাবলিজম জিনিসটা রাখতে চাই। এটার যেটা ব্যাপার হচ্ছে দিস ইজ আ অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার। তোমরা এটা ক্লাস 12 থেকে পড়ে এসছো। যদি বাবা ক্যারিয়ার হয়, মা ক্যারিয়ার হয়, মানে যদি একটা ডমিনেন্ট জিন থাকে একটা রিসেসিভ জিন থাকে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, যে ডমিনেন্ট জিনটা আছে সেখান থেকে যে ফিনাইল অ্যালানিন হাইড্রক্সিলেজ তৈরি হচ্ছে তাই দিয়ে ম্যানেজ হয়ে যাবে। বাট এই বাচ্চাটার ক্ষেত্রে দেখো দুটো রিসেসিভ জিন চলে এসেছে, তো এর ক্ষেত্রে কিন্তু সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, কারণ এর ক্ষেত্রে কোনো অ্যাক্টিভ ফিনাইলঅ্যালানিন হাইড্রক্সিলেজ পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, আহ দুটো রিসেসিভ জিন পেলে তবেই কিন্তু ডিসঅর্ডারটা দেখা যায়। তো এটা অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার, ক্রোমোসোম 12 মানে অটোজোমে আছে। ঠিক আছে, এইটাই সমস্যা যেটা সব থেকে বড় ফিনাইল কিটোনিউরিয়া, সেটা হচ্ছে যে জন্মানোর সময় তো ওই মেন্টাল ডিসঅর্ডার ইত্যাদি এগুলো বোঝা যায় না। তো ওগুলো কিন্তু জন্মানোর সময় এটা ডিটেক্ট করা খুব ডিফিকাল্ট। শুধু এইটুকু হয়তো দেখা যাচ্ছে যে ব্লু আই, ঠিক আছে, আর একটু যেহেতু পিগমেন্টেশন মানে মেলানিন প্রোডাকশনটা একটু কম হচ্ছে ফিনাইল কিটোনিউরিয়া হলে, তাহলে দেখা যাচ্ছে কি যে চুলটা একটু সাদার দিকে, স্কিনটা একটু সাদার দিকে দেন আদার ফ্যামিলি মেম্বার ব্লু আই। বাট এটা আমাদের মনে রাখতে হবে যে বাচ্চাটা কিন্তু স্টিল খাবারের থেকে টাইরোসিন পাচ্ছে, ফলে সে যে একেবারে অ্যালবিনো তার শরীরে কোনো পিগমেন্টই থাকবে না তা নয়। পিগমেন্ট কিন্তু থাকবে, কিন্তু কম থাকবে। ঠিক আছে, তো ওইখান থেকে ধরাটা খুব ডিফিকাল্ট জন্মানোর সাথে সাথে যে ফিনাইল কিটোনিউরিয়া, হ্যাঁ, মোটামুটি হয়েছে কিনা। যদি কোনোভাবেই জন্মের পর ধরা না যায় তাহলে যেটা দেখা যায় যে কিছু আর্লি সিমটমস হচ্ছে একটা ভমিটিং টেন্ডেন্সি, হ্যাঁ, একটা এক্সিমা মানে স্কিনে র্যাশ দেখা যায়, আর এক ধরনের ওডার আসে ইউরিন থেকে অ্যান্ড বডি থেকে ইত্যাদি। যেটা হয় যে উইথ টাইম, হ্যাঁ, নার্ভাস সিস্টেমের ফাংশন কিন্তু, হ্যাঁ, অ্যান্ড মাসল যে ফাংশনটা মাসকুলার সিস্টেমে সেটা কিন্তু এফেক্টেড হয়ে যায়। বাবা টাইম শেষ হয়ে গেল, এখনো অ্যালবিনিজম বাকি আছে, সেটা কিন্তু এফেক্টেড হয়ে যায়। তো ওকে, এই যেহেতু এইটা যেই জমতে থাকে, সেই কি হচ্ছে যে অতিরিক্ত মাত্রায় যে ইভেন যে ব্রেন সেলসে যখন এইটা ফিনাইল কিটোন বডিজ গুলো জমছে, সেটা কিন্তু এতটাই টক্সিক হয়ে যাচ্ছে যে সেটা ড্যামেজ করে দিচ্ছে নিউরনকে, এবং সিভিয়ার ব্রেন প্রবলেম এবং মেন্টাল রিটার্ডেশন এবং সিজার্স হতে থাকে। ওকে, তো এইটা হচ্ছে গিয়ে প্রবলেম, যে এইটা একটা বয় উইথ আনট্রিটেড ফিনাইল কিটোনিউরিয়া, মানে ছোটবেলার থেকে যদি না ধরে ট্রিট না করা হয় সমস্যা। ট্রিটমেন্ট কি না, ট্রিটমেন্ট এছাড়াও আর কি সিমটম দেখা যায়, একটা হচ্ছে মাইক্রোকেফালি, হেডের সাইজ ছোট হয়, প্রমিনেন্ট চিক অ্যান্ড আপার জ বোন উইথ ওয়াইডলি স্পেস টিপ, মানে আপার জ বোন ওপরের যে আমাদের চোয়ালটা সেটা খুব বেশি প্রমিনেন্ট হয়, গালটা খুব চওড়া হয়, দাঁতগুলোর মধ্যে অনেক অনেক ফাঁক থাকে। এটা বেসিক্যালি দেখো এই যে দেখো দাঁতগুলোর মধ্যে অনেক অনেক ফাঁক ইত্যাদি এগুলো দেখা যায়। আচ্ছা, পুয়ার ডেভেলপমেন্ট অফ টুথ এনামেল অ্যান্ড ডিক্রিজড বডি গ্রোথ, এগুলো হচ্ছে কিছু আরো সিমটম। হ্যাঁ, যে দাঁতের এনামেল ঠিক করে ডেভেলপ করে না, বডি গ্রোথ কম হয়, এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে গিয়ে এইখানে দেখো ফিনাইল অ্যালানিন কি হচ্ছে, যখন ইট ইজ ফিনাইলঅ্যালানিন হাইড্রক্সিলেজ আছে তখন এটা টাইরোসিন তৈরি করছে, এবং টাইরোসিন কি না মাল্টিপল রিয়াকশনস এর সাহায্যে এটা ফিউমারিক অ্যাসিটো অ্যাসিটেটে এই ভেঙে যাচ্ছে, কিংবা মেলানিন তৈরি করছে। এখানে টাইরোসিনেজ বলে একটা এনজাইম কাজ করে, টাইরোসিনেজ বলে একটা এনজাইম কাজ করার দরুন এখানে মেলানিন তৈরি হচ্ছে। ওকে, বাট during the course of if this
ফিনাইলঅ্যালানিন হাইড্রক্সিলেজ ইজ অ্যাবসেন্ট, তখন কি হচ্ছে না ফিনাইলঅ্যালানিনের উপর ট্রান্সঅ্যামাইনেজ এনজাইম কাজ করে ফিনাইল পাইরুভেট তৈরি করছে, আমরা যেটা বললাম উইচ ইজ আ ফিনাইল কিটোন বডি। এইটা জমতে থাকাতেই সেল জন্য টক্সিক হয়ে যাচ্ছে এবং ব্রেন সেলস কে নষ্ট করে দিচ্ছে। আবার এই এনজাইমটা যখন থাকে না, মানে টাইরোসিন থেকে মেলানিন কনভার্ট করার জন্য টাইরোসিনের, দেন উই সি আ ডিফারেন্ট ডিজিজ, দ্যাট ডিজিজ ইজ নোন অ্যাজ ইয়োর অ্যালবিনিজম, যেটা আমাদের নেক্সট। ঠিক আছে, এখন তো জন্মানোর সাথে সাথেই এইটার জন্য টেস্ট করা হয়। ঠিক আছে, আর বার্থের পরে মোটামুটি কিছু এইভাবে স্ক্রিন করা যেতে পারে, নট ইম্পর্টেন্ট করা। হ্যাঁ, এটা কিভাবে টেস্ট করে, পায়ের থেকে রক্ত নিয়ে, খুব ইন্টারেস্টিং টেস্টটা ব্যাচেলার সাবটিলিস দিয়ে ইয়ে করে, সেটাও আমাদের জন্য এখন ইম্পর্টেন্ট নয়। যেটা লাস্ট আমি বলবো যে এটা ট্রিটমেন্টটা কিভাবে করা যেতে পারে, একটা যেটা বলছিলাম ওই কোফ্যাক্টরটা সেটা খাওয়ানো যেতে পারে, টেট্রাহাইড্রোবায়োপ্টেরিন, যেটা ফিনাইলঅ্যালানিনের অক্সিডেশনের জন্য খুব ইম্পর্টেন্ট এবং গুড ফর পোটেনশিয়াল পিকিউ সাফারার্স। এছাড়া কি নিউট্রিশনাল ট্রিটমেন্ট, ঠিক আছে, মানে আমাকে এমন ভাবে যে খাবার দাবার দিতে হবে যাতে আর কি তাতে ফিনাইলঅ্যালানিন অ্যামিনো অ্যাসিড খুব বেশি না থাকে। হ্যাঁ, এবং ব্লাডে ফিনাইলঅ্যালানিনের লেভেল 2 থেকে 10 mg পার ডেসিলিটারের মধ্যে থাকে। ঠিক আছে, একটু ফিনাইলঅ্যালানিন তো আবার দিতেই হবে, নাহলে তো নর্মাল গ্রোথ হবে না। কিন্তু যেখানে নেই সেখানে যেন আমি এমন কোনো অ্যামাউন্টে না দিয়ে দিই যে ওটা 30 mg পার ডেসিলিটার ক্রস করে গেল। তাহলে ফিনাইলঅ্যালানিন রেস্ট্রিক্টেড ডায়েট খাইয়ে কিন্তু অনেকটাই পেশেন্টের ঠিক রাখা যায়। এখন এটা বেরিয়েও গেছে, ঠিক আছে, ডায়েটটা এমন খেতে হবে যাতে ফিনাইলঅ্যালানিন আছে কিন্তু অনেক কম অ্যামাউন্টে। এখন এটা বেরিয়েও গেছে, আমি তোমাদের একটু দেখিয়ে দিই, দেখিয়ে দিয়ে ওই এইটা দেখাতে চাচ্ছি, বেবি ফর্মুলা ফর ফিনাইল কিটোনিউরিয়া। এখানে তোমাদের আমাদের যেমনি আমরা জানি যে সেরেল্যাক তারপরে অন্যান্য বেবি ফুডস হয়, সেমনি দিস ইজ কাইন্ড অফ আ বেবি ফুড which is specifically important for babies suffering from phenylketonuria. ওকে, এছাড়াও যেটা যে আমরা জানি মাছ মাংস ডিম চিজ দুধ ইত্যাদিতে অতিরিক্ত মাত্রায় ফিনাইলঅ্যালানিন থাকে, তো এইগুলোকে অ্যাভয়েড করতে হবে। হ্যাঁ, মেজার্ড অ্যামাউন্ট অফ সিরিয়াল স্টার্চ ফুড ভেজিটেবল ইত্যাদি খেতে হবে। আর মিল্ক খাওয়া চলবে না, দুধের একটা সাবস্টিটিউট খেতে হবে। দুধের সাবস্টিটিউটটা ইউজুয়ালি এখন অনেক ক্ষেত্রেই অনেক অসুখের ক্ষেত্রেই বলে যে দুধটা খাওয়া খুব একটা ভালো না, সেটার একটা সাবস্টিটিউট খাওয়া উচিত। সো এই ধরনের, কিন্তু এটা কিন্তু একটা সাইকোলজিক্যাল বা বিহেভিয়ারাল সাপোর্টও দিতে হয় এই ধরনের বাচ্চাদের, কারণ যেহেতু ব্রেনটা খুব সিভিয়ারলি এফেক্ট করে যায়, তাই জন্য ইমোশনাল ডেভেলপমেন্ট কিন্তু তাদের পাশাপাশি হয় না, ভালো মতো হয় না। এছাড়া একটা লাইফস্টাইল অ্যাডজাস্টমেন্ট তো দরকার হয়। সো দিস ইজ অল ফর ফিনাইলকিটোনিউরিয়া, বাট দ্য প্রবলেম ইজ যে আমাদের সময়ও শেষ হয়ে এসছে, এখন অ্যালবিনিজম কন্টিনিউ করা যাবে না। তো ইফ ইউ পিপল এগ্রি